বিষয় হলো হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া এর বাংলা কি কারো জানা আছে? জলতাঙ্ক রোগ। হাইড্রোফোবিয়া হলো জলতাঙ্ক রোগ। আজকে আলোচনার বিষয়বস্তু লিখছি হাইড্রোফোবিয়া ও হাইড্রোফোবিনাম সম্পর্কে আলোচনা। হাইড্রোফোবিয়া ও হাইড্রোফোবিনাম সম্পর্কে আলোচনা। হাইড্রোফোবিয়া রোগীকে আমাদের একটি মেডিসিন আছে যেটার নাম হলো হাইড্রোফোবিনাম। তো এই জন্য আলোচনার বিষয় রাখা হয়েছে হাইড্রোফোবিয়া ও হাইড্রোফোবিনাম সম্পর্কে আলোচনা। হাইড্রোফোবিয়া শব্দের অর্থ হলো জলতাঙ্ক রোগ। এই রোগটা খুবই জটিল রোগ। এর চিকিৎসা নিতে হয় রোগের লক্ষণ প্রকাশের পূর্বেই। তো লক্ষণ প্রকাশের পূর্বে কিভাবে আমরা চিকিৎসা নেব? যেহেতু এর কারণটা খুবই স্পষ্ট, এই রোগের কারণটা খুবই স্পষ্ট, এই জন্য লক্ষণের জন্য বসে থাকা যাবে না। লক্ষণ ছাড়াই এর চিকিৎসা দিতে হবে। যখন কারণটা বোঝার সঙ্গে সঙ্গে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে জানা নেই হাইড্রোফোবিয়া কাকে বলে। পাগলা কুকুর বা শিয়াল, বিড়াল, ইঁদুর, বাদুর কামড়াইলে বা ক্ষতস্থান চাটলে, এই প্রাণীগুলো যদি কাউকে কামড় দেয় অথবা কারোর ক্ষতস্থান আছে সেটা যদি চাটে, অনেকে কুকুর আছে না আদর করে বেশি, হ্যাঁ বিড়ালও আছে। কারণ বিড়ালের সাথে দেখা যায় অনেক সময় কুকুরের সাথে ঝগড়া হয়, ঝগড়ার মাধ্যমে অনেক সময় ও ওকে খামচা দেয় বা কামড় দেয়, ও ওকে আক্রমণ করে, এর মাধ্যমেও ছড়াইতে পারে, সেটা হলো বিষয়। তো কুকুর, পাগলা কুকুর, শিয়াল, বিড়াল, ইঁদুর, বাদুর কামড়াইলে বা ক্ষতস্থানে চাটলে এই রোগ হইতে পারে। একটু খেয়াল করে শুনেন, অনেক বড় লেকচার, এত কিছু লিখতে গেলে মনে থাকবে না, সংক্ষেপে লেখেন। তাহলে আবারও বলতেছি, পাগলা কুকুর বা শিয়াল, বিড়াল, ইঁদুর, বাদর এরা যদি কখনো কামড় দেয় অথবা ক্ষতস্থানে জিহ্বা দিয়ে চাটে তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। কেন রোগটা হয়? কারণটা হলো যে এই প্রাণীগুলো লালার সাথে রেবিস ভাইরাস নামে একটা ভাইরাস থাকে, আর এই চাটার মাধ্যমে, লালার মাধ্যমে যদি ক্ষতস্থানে চাটে তাহলে ক্ষতস্থানে লালার মাধ্যমে ভাইরাসটা ওই ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে, অথবা যদি কামড় দেয় দংশন করে তাহলে লালার মাধ্যমে ওই ব্যক্তির শরীরে এই ভাইরাসটা প্রবেশ করতে পারে। আর এই ভাইরাস প্রবেশ করার কারণে যে রোগটি হয়, এই রোগটির নামই হলো হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। এই ভাইরাস শরীরে প্রবেশ করে এবং কিছুদিন পর রোগ প্রকাশ পায়। দংশন বা কামড় দেওয়া মাত্রই রোগ সৃষ্টি হয় না। এই সমস্ত প্রাণী যদি কামড় দেয় বা দংশন করে বা চাটে সঙ্গে সঙ্গে এই রোগ প্রকাশ হবে না। তাইলে কখন প্রকাশ হয়? 1 থেকে 2 মাস বা 6 মাসের মধ্যে এই রোগটা প্রকাশ পেতে পারে। সর্বনিম্ন 1 মাস। 1 মাসের আগে তো এই রোগের কোনো লক্ষণ পাওয়া যাবেই না। 1 মাস বা 2 মাস বা 6 মাসের মধ্যেও এই রোগটা প্রকাশ পেতে পারে যদি রেবিস ভাইরাসটা এই পশু পাখির মাধ্যমে যদি কারো শরীরে প্রবেশ করে। তখন পানি গিলতে, তখন কি হয়, এই রোগী যখন এই রোগে আক্রান্ত হয় তখন সে পানি গিলতে পারে না, পানি দেখে সে ভয় পায় এবং পানি গিলতে কষ্ট হয়। এই যে পানি দেখে গিলতে পারে না, পানি দেখে ভয় পায়, পানি গিলতে কষ্ট হয়, এই লক্ষণটা যখনই প্রকাশ হবে তখনই আমরা বলতে পারবো এই ব্যক্তির জলতঙ্ক রোগ হয়েছে, এই ব্যক্তির জলতঙ্ক রোগ হয়েছে। অন্নোপ্যাথি বা মেডিকেল সায়েন্স বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছেন যে এই রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে এই আক্রান্তটা যদি একটু বেশি দিন হয়ে যায়, জটিলতা ধারণ করে, তাহলে এই রোগী বাঁচানো কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু এই রোগ লক্ষণ প্রকাশের পূর্বেই যে কারণগুলো বলা হলে এই কারণগুলো যদি বোঝা যায় তাহলে এর ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিলে
তাহলে এই রোগ থেকে সে মানে বাঁচতে পারবে। এখন আসি আমরা কারণ, এই রোগটা কেন হয়। কারণ ওইটাই বললাম, আবারও বলি, পাগলা কুকুর, শিয়াল, বিড়াল, ইঁদুর, বাদর এরা যদি নিশ্চিত লালা অথবা অন্য স্থানে বা ক্ষত স্থানে চাপের সাথে এই লালা যদি বা রেবিস ভাইরাসটা যদি প্রবেশ করে শরীরে, তাহলে এই রোগটা হয়। এটাই কারণ। ইঁদুর, বাদর, শিয়াল, পাগলা কুকুর এগুলা কামড়াইলে বা চাটলে এই রেবিস ভাইরাস যদি তার ভিতরে প্রবেশ করে, তাহলে এই রোগটা হয়। এটাই কারণ। এখন আসি আমরা চিকিৎসার মধ্যে প্রথমত আমরা ন্যাচারাল কিছু চিকিৎসার চিন্তা করব না। চিকিৎসা আসি লক্ষণটা নিয়ে পরে আমরা চিকিৎসা যাই। আমরা এই রোগী যদি জলতঙ্ক হয় বা জলতঙ্ক হচ্ছে বা জলতঙ্ক হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে, লক্ষণগুলো আমরা কি বুঝতে পারি? লক্ষণগুলোর মধ্যে এক নম্বর লক্ষণ হলো এই রোগীর ভালো ঘুম হবে না। যেদিন থেকে ইঁদুর, বিড়াল বা এরা এই দংশনটা করবে বা কামড় দিবে বা চাটবে, যদি ভাইরাস, রেবিস ভাইরাসটা তার ভিতরে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তির ঘুম ভালো হবে না। এক নম্বর কথা হলো ঘুম ভালো হবে না। আমি একটা রুগী পাইছিলাম, সেটা হলো 22 সালে একটা রুগী পাইছিলাম। সে রুগীটা হলো সন্ধ্যার পূর্ব মুহূর্তে, আসর নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে তার বাড়ির পাশে ধান ক্ষেত আছে। এই ধান ক্ষেতেরকে সামনে রেখে ধান ক্ষেতের আইলের কাছাকাছি কাছাকাছি প্রস্রাব করতে বসে। ইতিমধ্যে একটা মুরগি ওই ধান ক্ষেতের মধ্যে ঢুকছে। শিয়াল মুরগিটাকে ধাওয়া করছে, লাফদা ধাওয়া করছে। মুরগিটা এসে মানুষ দেখে মুরগিটা এসে মানুষের কাছে আশ্রয় নিছে। তখন শিয়ালটা এসে মানুষের উপরেই পড়ছে। ওই ছেলেটা ছিল আমার চাচতো ভাই। পড়ার পরে শিয়ালের একটু খামচা লাগছে, রক্ত বের হয়েছে। পরে তখন আমার কাছে গিয়েছিল। আমি সাথে সাথে এই যে পদ্ধতিগুলো বলছিলাম এবং হাইড্রোফোবিনাম খাওয়াই দিছিলাম। তারপরেও বলছিলাম যে আপনি ওই সরকারি চিকিৎসা কেন্দ্রে আলোচনা করে আপনি যদি ভ্যাকসিন দিতে বলে তাহলে ভ্যাকসিন দিয়ে নিন। কারণ এটা আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে, চিকিৎসা আছে, তারপরেও ভ্যাকসিনটা দিলে পরে একটু বেশি নিরাপদ থাকে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা হলো যেদেরকে ভ্যাকসিন দিতেই হবে, ভ্যাকসিন বাধ্যতামূলক। সেজন্য আমরা তাদেরকে চিকিৎসা দিব, প্রাথমিক ট্রিটমেন্ট দিব, বা আমরা হাইড্রোফোবিনাম বা যে ওষুধটা আসে আমরা ওষুধটাও খাওয়াবো। তারপরে তাকে পরামর্শ দিব যে সরকারি ডাক্তারের সাথে পরামর্শ করে সরকারি স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে ভ্যাকসিন গুলো দেওয়ার জন্য। ভ্যাকসিন দেওয়া খুব একটা কষ্ট না। বর্তমানে যে ভ্যাকসিন দেয় সেটা হলো আমরা যে ইনসুলিন দিই, যে সিরিজ দিয়ে চামড়ার নিচে, ওরকম ইনসুলিনের সিরিজ দিয়ে চামড়ার নিচে একটা ভ্যাকসিন দেওয়া হয়। একটা না, কয়েকটা দেওয়া হয়, সেটা অবস্থা বেঁধে। তো তারপরে ইনশাল্লাহ তারা কোনো সমস্যা হয় নাই, সে ভালো আছে। 22 সালের ঘটনা, সম্পূর্ণ সুস্থ আছে, কোনো সমস্যা তার হয় নাই। তো এখন বিষয়টা হলো যে যদি সঠিক সময় আমাদের কাছে আসে, আমরা যদি সঠিক ব্যবস্থাটা এই রোগ সম্পর্কে আমাদের জানা থাকে, আমরা যদি সঠিক ব্যবস্থা তাৎক্ষণিক দিতে পারি, তারপরে সে অন্যান্য ব্যবস্থাগুলো নিল, প্রচলিত ব্যবস্থা নিল, তার জলতঙ্ক রোগ হওয়া থেকে সে মুক্ত থাকতে পারবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। তো লক্ষণ সময়ের মধ্যে প্রথম লক্ষণ কি? তার ভালো ঘুম হবে না। যেদিন থেকে তাকে কুকুর, বিড়াল, ইঁদুর, বাদর কামড় দিবে অথবা চাটার কারণে তার রেবিস ভাইরাসটা তার শরীরে প্রবেশ করবে, সেদিন থেকে তার ভালো ঘুম হবে না। ঘুমের মধ্যে একটা অস্থিরতা প্রকাশ করবে সে। 2 নাম্বার হলো শারীরিক ও মানসিক অসুস্থতা এবং ভীতিকর অবস্থা দেখা দিবে। সে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে কেমন একটা আতঙ্কিত অবস্থায় থাকবে। শারীরিক ভাবে এবং মানসিক ভাবে সে একটা ভীতিকর অবস্থা থাকবে, একটা আতঙ্কিত অবস্থা থাকবে। না জানি আমার কি হয়, এরকম একটা অবস্থা নিয়ে সে সবসময় একটা ভীতিকর অবস্থায় থাকবে। কোনরূপ তরল দ্রব্য বা পানি জাতীয় বা পানি পান করতে সে পারবে না। এটা যখন সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যাবে, তখন সে কোনো ধরনের পানি বা পানি জাতীয় খাবারগুলো খাওয়া তার জন্য কষ্ট হবে, সে খাইতে পারবে না। রোগ বৃদ্ধির সাথে সাথে উন্মাত্ততা ও প্রলাপ, আক্ষেপ এগুলো তার বেড়ে যাবে এবং মুখ থেকে লালা নিঃসরণ হবে।
রোগ বাড়ার সাথে সাথে কি হবে, তার একটা উন্মাদ ভাব দেখা দিবে, পাগলামি শুরু করবে, তারপরে হলো তার মানে উন্মাদ ভাব দেখা দিবে, সে পোলাপ বকবে, আবল তাবল বকবে, বিভিন্ন বিষয়ে আক্ষেপ তার ভিতর দেখা যাবে, মাঝে মধ্যে খিঁচুনি হবে, তারপরে তার মুখ থেকে অনেক সময় লালা বের হবে। এই লক্ষণগুলো পাওয়া গেলে আমরা চিন্তা করতে পারি হয়তো তার জলতঙ্ক রোগ হতে পারে। সেটা এই পশু পাখিগুলো কামড় ছাড়া এবং চাটা ছাড়া কিন্তু হবে না। সাধারণত কামড়ানোর 1-2 মাস বা 6 মাসের মধ্যে এই রোগটি প্রকাশ পায়। মেজাজ খিটখিটে হয়, গলার পেশিগুলো সংকুচিত হয়, ঘাড় শক্ত হয়, আলো সহ্য করতে পারে না, নির্জন ও অন্ধকারে থাকতে চায়। তাহলে তার কি হয়, তার মেজাজটা হয় খিটখিটে, গলার পেশিগুলো চেপে আসে, তার ঘাড় শক্ত হয়ে যায়। গলার পেশি চেপে আসার কারণে সে তরল জাতীয় খাবারগুলো খাইতে পারে না, ঘাড় শক্ত হয়ে যায়, সে আলো সহ্য করতে পারে না এবং সে অন্ধকারে নির্জনে থাকতে চায়। এবং অনেক সময় তার কি হয়, শ্বাসকষ্ট দেখা দেয়। আচ্ছা, এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে এই আক্রান্ত হইলে কখনো তার দুনষ্টঙ্কার হতে পারে, অথবা মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যেতে পারে, তার খিঁচুনি হতে পারে। তো এই লক্ষণগুলো পাওয়া গেলে আমরা চিন্তা করব যে তার জলাতঙ্ক হয়েছে বা জলাতঙ্কের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। সাথে সাথে আমরা আমাদের চিকিৎসা যে মেডিসিন আছে, মেডিসিন গুলো খাওয়াবো, তারপর তাকে ভ্যাকসিন দিতে বলবো। অল্পের মধ্যে থাকলে এই ভাইরাস ধ্বংস হয়ে গেলে সে ইনশাআল্লাহ সুস্থ হবে। তো যদি বেশি জটিল পর্যায়ে অলসতাবশত, অজ্ঞতাবশত সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটা জটিল পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আর এটা ফিরানো সম্ভব হয় না, বেশিরভাগ মারা যায়। এখন আমরা আসি ন্যাচারাল চিকিৎসাটা কি। দংশন করার সাথে সাথে আক্রান্ত স্থানে সাবান বা ফেনা জাতীয় সাবান, যে সাবানে বেশি ফেনা কাটে, সেই সাবান দিয়ে ওই ক্ষত স্থানটা ভালো করে বেশিক্ষণ ভাবে ঘষে ঘষে ধুইতে হবে। পানি ডালা যাবে না সহজে, পানি পরে ধুতে হবে, কিন্তু আগে ওই ফেনা দিয়ে বেশি বেশি ঘর্ষণ করতে হবে, সাবানের ফেনা দিয়ে। সাবানের ফেনাতে রেবিস ভাইরাসটা নষ্ট হয়ে যায়। অথবা বড় সিরিজ, অথবা আমরা যে আগে বাঁশের ফিটকারি বানাই, যে পিচকারি মারছি, এই পিচকারির মধ্যে সাবানের ফেনা উঠায়, অথবা বড় সিরিজের সাবানের ফেনা উঠায় ওইখানে চাপ দিয়ে সজোরে পিচকারি দিতে হবে ক্ষতস্থানে। এটা একটা প্রাথমিক চিকিৎসা। অথবা তারপরে এগুলো চিকিৎসা দিয়েও লবণ দিয়ে ওইখানে প্রলেপ দিয়ে রাখতে হবে। লবণেও রেবিস ভাইরাসকে নষ্ট করে। লবণ দিয়ে সেখানে কি করতে হবে, প্রলেপ দিয়ে রাখতে হবে। এটা হলো তার ন্যাচারাল চিকিৎসা। ক্ষতস্থানে ইঁদুর, বিড়াল, বাদর কামড়ানোর সাথে সাথে, কুকুর কামড়ানোর সাথে সাথে যে ক্ষত হবে, ক্ষতস্থানে সাবানের ফেনা দিয়ে প্রচুর পরিমাণে ধৌত করতে হবে এবং এটা পিচকারি মারতে হবে যাতে ভিতরে ফেনা প্রবেশ করে। তারপরেও লবণ দিয়ে সেখানে প্রলেপ দিয়ে রাখলে এই রেবিস ভাইরাসটা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। ভিতরে প্রবেশের পূর্বে ওই জায়গাতে যাতে ভাইরাসটা, যেহেতু লালার মাধ্যমে প্রবেশ করে, অল্প সময় খুব একটা গভীরে এটা যাইতে পারে না, অল্প সময় গভীরে যাইতে পারে না, বিধায়িত সাথে সাথে লক্ষণ প্রকাশ হয় না। লক্ষণ প্রকাশ হয় 1, 2, 3, 6 মাস পরে। তো প্রথম অবস্থায় যদি এই ব্যবস্থাগুলো নেওয়া যায় তাহলে দেখা যায় ওইখানে ভাইরাস নষ্ট হয়ে যায়, তার আর ওই জলতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমরা মনে রাখবো যে আমরা আমাদের জানা মতে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসলে, অথবা আমাদের বাড়ির আশেপাশে কারোর এ ধরনের ঘটনা ঘটলে আমরা সাথে সাথে এই চিকিৎসাটা আগে দেওয়ার চেষ্টা করব। গরম পানি ইউজ করা হবে, কিন্তু গরম পানির সাথে সাবানের ফেনা এবং লবণটাই হলো এই ভাইরাসকে ধ্বংসের জন্য মেন। আসে আমরা চিকিৎসার মধ্যে প্রচলিত চিকিৎসা, আমরা যেটাই আমরা চিকিৎসা দেই, কিন্তু তাকে কিন্তু কখনো এই কথা বলবো না যে আপনার আর ভ্যাকসিন দিতে হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে না, এই কথাটা কখনো বলবো না। এই কথাটা যদি আমরা বলি, ঘটনাক্রমে তার ভাইরাসটা যদি কোনো ক্রমে ভিতরে প্রবেশ করে যায়, যে জলতঙ্কে আক্রান্ত হয়, তাহলে কিন্তু আমরা সেখানে দোষী সাব্যস্ত হব। আমরা অবশ্যই আমাদের চিকিৎসা দিব নিরাপদের জন্য, তাকে অবশ্যই পরামর্শ দিব যে তার স্বাস্থ্য ক্লিনিকে যেন সাক্ষাৎ করে ডাক্তারের সাথে পরামর্শ করে
প্রয়োজনে ভ্যাকসিন দিতে হলে ভ্যাকসিন যেন দেয়, এই কথাটা বলবো। প্রচলিত চিকিৎসার কথা আমরা উপদেশ আমরা অবশ্যই দিব। এখানে কিছু বায়োকেমিক মেডিসিনের চিকিৎসা আছে। বায়োকেমিক মেডিসিনের চিকিৎসা হলো রোগী আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি নেট্টামিওর 6x অথবা 12x 5 থেকে 7টি করে বড়ি গরম পানি সহ দিনে 4 থেকে 5 বার বা 3 থেকে 4 বার যদি ঘন ঘন সেবন করানো যায় তবুও ভাইরাসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 6x অথবা 12x 6x অথবা 12x যদি মানে দিনে 5 থেকে 7টা করে বড়ি দিনে 4 থেকে 5 বার যদি খাওয়ানো হয় তাহলে এই ভাইরাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি বেশি দিন হওয়ার পরে রোগী আমাদের কাছে আসে তখন আমরা বায়োকেমিকদের চিকিৎসা দিতে পারি। সেই ক্ষেত্রে ক্যালিফস এবং ম্যাকফস পর্যায়ক্রমে, হয়তো 3 দিন ক্যালিফস 3 দিন ম্যাকফস, ক্যালিফস অথবা ম্যাকফস 200x ক্যালিফস অথবা ম্যাকফস 200x আমরা পর্যায়ক্রমে সেবন করাইতে পারি। এখন আসে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনে। হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রোফোবিনাম, যে ওষুধটি উৎস হলো প্রাণিস, উৎস কি প্রাণিস, অর্থাৎ পাগলা কুকুরের লালা থেকেই এই ওষুধটি তৈরি করা হয়েছে। পাগলা কুকুরের লালা থেকে এই ওষুধটি তৈরি করা হয়েছে। আমরা জানি বিষে বিষ মারে, যেহেতু লালা থেকেই এই ভাইরাসটা আসে, এই ভাইরাসটার কারণে রোগে আক্রান্ত হয়, ওই লালা থেকে যে ওষুধটি তৈরি হয়েছে সেই ওষুধটা এই ভাইরাসকে ধ্বংস করার জন্যই তৈরি করা হয়েছে। একটা গল্প বলি, ডাক্তার হ্যানিম্যানের একটা গল্প বলি। গল্পটি হলো ডাক্তার হ্যানিম্যান রোগী দেখতেছেন, একটা রোগী আইছে পেটের ব্যথা নিয়ে। পেটের ব্যথা নিয়ে যখন রোগীটা আইছে উনি জিগাইলেন যে তোমার পেটের ব্যথাটা শুরু হয়েছে কি খাওয়ার পর থেকে? তখন উনি বললেন যে স্যার আমি ওই দিনকে গুড়ের নাস্তা খাইছিলাম, গুড়ের নাস্তা খাওয়ার পর থেকে আমার পেটের ব্যথা শুরু হয়েছে। উনি জিজ্ঞেসে গুড়টা আপনি কোন দোকান থেকে কিনছিলেন? বাজারে অমুক দোকানে। তখন তো দোকানপাট কম ছিল। তো ঠিক আছে চলেন তো আমি একটু ওই দোকানদারের কাছে যাই। ডাক্তার হ্যানিম্যান স্যার ওই রুগীকে নিয়ে ওই দোকানদারের কাছে যায়। দোকানদারকে বলে যে আপনি যে গুড় বিক্রি করছেন ওনার কাছে, ওই গুড়টা আপনি কার কাছে কিনছেন আপনার জানা আছে? বলছে হ্যাঁ আমি অমুক ব্যাপারীর কাছে কিনছি। তো একটু ব্যাপারীকে চেনেন? চিনি, তুই পাশের বাড়ির ব্যাপারী, একটু ব্যাপারীর কাছে চলেন। ব্যাপারীর কাছে যাবেন, দোকানদারকে নিয়ে বা 3 জন হয়ে গেছে, ডাক্তার, রোগী, গুড় বিক্রেতা, দোকানদার। তারপরে গুড় বিক্রেতা দোকানদার আবার গুড় ক্রয় করছে ব্যাপারীর কাছে, ওই ব্যাপারীর কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে উনি জিজ্ঞাসা যে আপনি যে ওই দোকানদারের কাছে গুড় বিক্রি করছিলেন সেদিনকে আপনি গুড় কোথায় থেকে কিনছিলেন? বলে আমি এক কৃষকের কাছে কিনছিলাম। কৃষককে চেনেন? হ্যাঁ কৃষককে চিনি, পাশের গ্রামের। ঠিক আছে আপনি একটু চলেন কৃষকের কাছে, পাশের গ্রামে। হ্যানিম্যান চলে গেছেন, রুগীকে নিয়ে গেছেন, দোকানদারকে নিয়ে গেছেন, গুড় ব্যবসায়ীকে নিয়ে গেছেন। নিয়ে গেছেন হলো কোথায়? ওই কৃষকের কাছে। কৃষককে প্রশ্ন করছে যে আপনি যে বাজারে ওই দিন গুড় বিক্রি করছিলেন এই ব্যাপারীর কাছে, সেটা আপনি কোন জমি থেকে বিক্রি করছেন এটা কি জানা আছে? বলে হ্যাঁ আমার জানা আছে। তাহলে একটু চলেন জমিতে চলেন, একটা কোদাল নেন সাথে। পরে জমিতে গেছে, জমিতে যা বলছেন যে ওই দিনকে আপনি জমির কোন সাইড থেকে আপনি এই আখগুলো কাটছিলেন? বলছে এই সাইড থেকে। তখন উনি কি করছেন, ওই প্রত্যেকটা যে আছে, যে মূল আছে, নিচের অংশ আছে, ওইখান থেকে মাটি নিয়ে শুকে 3টা বা কোনো বই লাগে 3টা বা 4টা মানে যে আখের যে শিকড় আছে, মোটা আছে, এটা উনি টার্গেট, মূল আছে, এই মূলগুলো টার্গেট করছেন। কইরা কোদালটা খুঁড়ছেন, খোঁড়ার পরে দেখতেছে নিচে 2টা বিষধর সাপ আছে। ওই মানে গ্যান্ডারি বা কুশালের আখের যে মূল আছে, এই মূলের নিচে হলো সাপের বাসা, 2টা সাপ আছে, বিষাক্ত সাপ। উনি তখন এই 2টা সাপকে ধরছে, ধরে সেরে এই সাপ থেকে বিষ নিয়ে এসে উনি বাসায় আসছেন। তারপরে সেটা প্রক্রিয়া করে ওষুধ তৈরি করছে, করে সেরে তারপরে ওষুধটা খাওয়া দেওয়ার পরে তার পেটে ব্যথা চলে গেছে। এটা একটা ঘটনা শুনছি। অথচ মানে ল্যাকিসিস ওষুধটা কিন্তু ডাক্তার হ্যারিং প্রুভিং করছিলেন। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে যা যাতে হ্যানিম্যান স্যার এটার সাথে সম্পৃক্ত ছিলেন বা হ্যানিম্যান স্যার এটা করছেন। হ্যাঁ, তো এখন বিষয় হলো সেটা ল্যাকিসিস হ্যারিং করছেন, হয়তো ওটা অন্য ওষুধ নাম ছিল, আমার ওষুধটার নাম মনে নাই।
যাই হোক, তো এখানে কি করছেন, পেটের ব্যথা সার এলো কিসের মাধ্যমে, সাপের বিষের দিয়ে ওষুধ তৈরি করার মাধ্যমে। তাহলে কি বিষ নষ্ট করলো। তো যেহেতু রেবিস ভাইরাসটা থাকে হলো পাগলা কুকুরের লালাতে বা শিয়ালের লালাতে, তো সেজন্য এই ওষুধটা তৈরি হয়েছে পাগলা কুকুরের লালা থেকে। এই জন্য এই ওষুধটাও মানে এই রেবিস ভাইরাসকে ধ্বংস করার জন্য অনেক ভূমিকা রাখে। সেই জন্য আমরা কি করতে পারি, কুকুরে কামড়াইলে বা কুকুরের জলতঙ্ক রোগ হইলে বা কুকুরে পাগলা কুকুর কামড়াইলে বা শিয়াল কামড়াইলে বা আপনার ওই যে বিড়াল ইঁদুর বাদর কামড়াইলে সেখানে যদি ক্ষত হয়, ক্ষতস্থানকে আমরা এভাবে পরিষ্কার করব। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আমরা হাইড্রোফোবিনামকে প্রয়োগ করব। এই ক্ষেত্রে আমরা কোন শক্তিটা প্রয়োগ করব? শক্তির বিষয়টা হলো এর আগে যে আমার পূর্বে আব্দুল আলিম ভাই আলোচনা করে গেলেন, এইটাই বিষয়। রোগীর অবস্থার উপর আমরা শক্তি প্রয়োগ করব। রোগী যদি শক্তিশালী হয় আমরা উচ্চ শক্তি প্রয়োগ করব, রোগী যদি অত্যন্ত দুর্বল হয় তাহলে আমরা নিম্ন শক্তি প্রয়োগ করব। ঘটনা যদি অনেকদিন আগে ঘটে থাকে তাহলে আমরা উচ্চ শক্তি প্রয়োগ করব, ঘটনা যদি তাৎক্ষণিক ঘটে থাকে আমরা নিম্ন শক্তি প্রয়োগ করব। কথাটা কি বুঝে আসলো? আচ্ছা, এখন আমরা আসি হাইড্রোফোবিনামের আলোচনায়। হাইড্রোফোবিনাম মেডিসিনটির উৎস হলো প্রাণিজ, অর্থাৎ পাগলা কুকুরের লালা থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এই ওষুধের প্রভার হলেন ডাক্তার কনস্টান্টাইন হেরিং স্যার, ডাক্তার হেরিং, যেটা আমরা সবাই জানি, হেরিং স্যার এটা প্রুভ করেছেন। এই ওষুধের ক্রিয়াস্থল হলো স্নায়ুতন্ত্র, কিডনি, গলা, মেরুদণ্ড, তারপরে হলো যৌন অঙ্গ, মানসিক, আচ্ছা যৌন অঙ্গ কি বলছে, কিডনি, স্নায়ুতন্ত্র, গলা, মেরুদণ্ড এবং যৌন অঙ্গ, এই সমস্ত অর্গানের উপরে এই ওষুধটি প্রয়োগ হয়। তাহলে আমরা যেটা বলছিলাম, জলতঙ্ক হইলে তার মানসিক অবস্থায় প্রথমে পরিবর্তন হয়। মানসিক অবস্থা পরিবর্তন হয় না, তার আচার আচরণ সবকিছু মানসিক অবস্থা তার পরিবর্তন বেশি হয়। এই ওষুধটা স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে, মানসিক অবস্থার উপরে ওষুধটা কাজ করে। সেহেতু এই ওষুধকে আমরা ভালো করে জেনে ব্যবহার করতে পারি। এটা মানসিক লক্ষণ। মানসিক লক্ষণের মধ্যে চারিত্রিক কিছু লক্ষণ আছে, সেটা হলো এই রোগী হয় কটুবাসী, কটু কথা, অপছন্দনীয় কথা সে বেশি বেশি বলে থাকে। দুশ্চরিত্রা হতে পারে, চরিত্র সঠিক না হতে পারে। অভিশাপ দেওয়ার তার অভ্যাস থাকে, দংশন করার ইচ্ছা থাকে, কামড়ানোর ইচ্ছা থাকে, এবং কি হয়, পানির প্রতি তার বিরূপ ভাব থাকে। তার দংশনের ইচ্ছা, কটু কথা বলার ইচ্ছা, তারপরে বদ অভ্যাস থাকে, তার দুশ্চরিত্র হয়, তারপরে হলো কি দংশন করার ইচ্ছা থাকে, কামড়ানোর ইচ্ছা থাকে, এবং তার কি হয়, পানির প্রতি একটা বিরূপ ভাব থাকে। এটা আমরা লক্ষণে যদি আসি, তাহলে আমাদের স্যার ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যারের বইয়ে মেটোনিয়া মেডিকায় এখানে 5 কথা বলেছে। এই 5 কথার মধ্যে হাইড্রোফোবিনামের অনেক লক্ষণ প্রকাশ পায়। 5 কথার মধ্যে প্রথম কথা হলো চকচকে আলোক বা পানি প্রবাহ দেখে খিঁচুনি। জলতঙ্কের রোগী যদি চকচকে আলো দেখে, কোনো কিছু চকচক করতেছে, দেখলে তার খিঁচুনি উঠে যায়। পানি প্রবাহিত হচ্ছে, এই প্রবাহিত পানির দিকে যদি একটু তাকায় থাকে তাহলে সে অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি উঠে যায়। এটা একটা লক্ষণ। যদি চকচকে জিনিস দেখে তার মাথা ঘুরে পড়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, যদি প্রবাহিত পানি দেখে অজ্ঞান হয়ে যায়, তাহলে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। অনেক সময় সেলুনে চুল কাটতে গিয়ে অজ্ঞান হয়ে যায় অনেকে, ওই আয়নার চকচকে দেখে, সেক্ষেত্রে অন্য ওষুধ আছে, সেখানেও আমরা তার ইতিহাস নিয়ে আমরা হাইড্রোফোবিনামও চিন্তা করতে পারি। 2 নাম্বার হলো পুরুষদের কাম পিপাসা অত্যাধিক, রতিক্রিয়াকালে শুক্র দেরিতে নির্গত হয় অথবা আদৌ শুক্র নির্গত হয় না। যদি এই লক্ষণ পাই, সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। আজ থেকে 4 বছর পূর্বে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল। পেশেন্টটা সবেমাত্র বিয়ে করছে, কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ বিয়ের পরের দিনে উনি আমার কাছে চলে এসে বলতেছে, ডাক্তার সাহেব
আমার তো একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমি তো কালকে বিয়ে করছি, বউ নিয়ে আইছি, কিন্তু আমি রাত্রিতে স্ত্রীর সাথে মিলন করছি, কিন্তু আমার বীর্যপাত হয় নাই। অনেক সময় বীর্য মিলন করতে হয়েছে, এতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে, আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু বীর্যপাত হয় না। আমি তাকে হাইড্রোফোবিনাম দিয়েছিলাম, এখন পর্যন্ত সে ভালো আছে, আর তারপর থেকে এই সমস্যা হয় না। কিভাবে দিছিলাম? মাত্র হাইড্রোফোবিনাম 200 শক্তি দিছিলাম, দিনে 1 ঘন্টা পর পর 3 বার খাওয়ার জন্য। 4 আউন্স একটা শিশি দিয়ে শিশিটাকে 3টা ভাগ করে দিয়েছিলাম, যে এখন খাবেন 10টা জাকিতে 3 ভাগের 1 ভাগ, 1 ঘন্টা পরে বাকি 2 ভাগের 1 ভাগ, আর 1 ঘন্টা পরে সবটুকু খাবেন। তারপরে 3 দিন পরে আমাকে রেজাল্ট জানাবেন। 3 দিন পরে উনি রেজাল্ট জানাইছে যে না, আমার আর সমস্যা হচ্ছে না, সঠিক সময়ে বীর্যপাত হচ্ছে। এরকম রোগী যদি পাই আমরা, সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। তাহলে কি হলো? পুরুষদের কাম পিপাসা অত্যাধিক রতিক্রিয়াকালে শুক্র দেরিতে নির্গত হয়, শুক্র বীর্যপাত হয় না, দেরিতে হয় অথবা বীর্যপাত হয় না। আচ্ছা, তৃতীয় কথা হলো পক্ষাঘাত নিচে আরম্ভ হয়ে হয় ও উপরের দিকে ওঠে। তার কি হয়? পক্ষাঘাত হয়। পক্ষাঘাত একমাত্র আঘাতপ্রাপ্ত হয়, অবশ হয়ে যায়, সেটা নিচে আরম্ভ হয়ে উপর দিকে পক্ষাঘাতটা বেড়ে যায়। আর কি হয়? সিঁড়ি দিয়ে ওঠার সময় পা দুটি মানে অসাড় বোধ হয়, সিঁড়িতে উঠতে গিয়ে মানে পা আর ওঠে না, পা শক্ত হয়ে গেছে, এরকম অনুভব হইলে সেক্ষেত্রেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। চতুর্থ কথা হলো কুকুর কামড়ানোর পর বা মাথা ধরা বা স্রোতের পানি দেখলে প্রস্রাব ধরা। কুকুর কামড়াইছে, তারপরে থেকে তার কি হয়? মাথা ধরে থাকে এবং স্রোতের পানি দেখলে, পানি প্রবাহিত পানি দেখলেই তার প্রস্রাব ধরে। এই লক্ষণ পাওয়া গেলেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। পঞ্চম কথা হলো গর্ভ অবস্থায় অনেক রকম দ্রব্য খেতে আকাঙ্ক্ষা হয়, গলায় ঘা হয় এবং সর্বদা ঢোক গিলতে ইচ্ছে হয়। গর্ভাবস্থায় অনেক রকমের জিনিস, খাদ্যদ্রব্য খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু দেখা যায় তার এগুলো খাইলে বা না খাওয়া হোক, না খাওয়া হোক, তার গলায় ঘা হয়। এই ঘার কারণে তাকে ঘন ঘন ঢোক গিলতে হয়। এমতো লক্ষণ পাওয়া গেলেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করতে পারি। আসি আমরা হাইড্রোফোবিনামের আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। হাইড্রোফোবিনাম আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে একটা কথা আছে যে হাইড্রোফোবিনাম এর অপর নাম হলো হরিবল বা ভয়ঙ্কর। হরিবল শব্দ অর্থ কি? ভয়ঙ্কর। হাইড্রোফোবিনাম এর অপর নাম হলো হরিবল বা ভয়ঙ্কর। এটা এত ভয়ঙ্কর যে এই রোগে আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়েই ছাড়ে। তাই এটাকে বলা হয় হরিবল হসপিটালাইজেশন হাইড্রোফোবিনাম। হরিবল হসপিটালাইজেশন হাইড্রোফোবিনাম অর্থাৎ যে রোগীর এমন একটা ভয়ানক অবস্থা তৈরি হয়, সে হাসপাতালে যেতে বাধ্য হয় এবং বারবার তাকে হাসপাতালে যেতেই হয়। এরকম লক্ষণ পাওয়া গেলে কোন রোগীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে সে একবারে একদম খারাপ খবর রোগে আক্রান্ত হচ্ছে এবং খুবই কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, বারবার তাকে হাসপাতালে যাইতে হচ্ছে, সে অবস্থায় তাকে আমরা আমাদের কাছে আসলে আমরা প্রথমে তাকে হাইড্রোফোবিনাম খাওয়া নিতে পারি, তাহলে ইনশাল্লাহ রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি লক্ষণ হলো যত বেশি হাসপাতালে যাবে তত বেশি তার হাইড্রোফোবিনাম তাকে নির্দেশ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো জন্মগত ত্রুটি বা শারীরিক বা মানসিক যাই হোক না কেন তাকে হাইড্রোফোবিনাম নির্দেশ করে। যদি কাহারো জন্মগত কোনো ত্রুটি থাকে, জন্মগতভাবে যদি অ্যাবনর্মাল হয়ে জন্ম নেয়, সে পরবর্তীতে যে রোগে আক্রান্ত হোক না কেন বা অ্যাবনর্মালিটি নিয়েও যদি আমাদের কাছে আসে, আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। আচ্ছা, পাস্ট হিস্টোরি এন্ড ফ্যামিলি হিস্টোরিতে যদি কুকুরে কামড় দিয়েছে এরকম, বা কুকুরে কামড় দেওয়ার কারণে ভ্যাকসিন বা ইনজেকশন নিয়েছে, এরকম কোন ইতিহাস যদি থাকে, সে যেই রোগ নিয়ে আসুক না কেন তার জন্য আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব।
এখন আসি আমরা কিছু শিশুর বিষয়। শিশু জন্মের পূর্বে, যদি শিশু জন্মের পূর্বে বাবা বা মায়ের কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে, শিশু মায়ের গর্ভ আসার আগে অথবা গর্ভ আসার সময়কালীন সময়ে যদি বাবা মা কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে বা ক্যান্সার হয়ে থাকে, ওই রোগীটি শিশুটি জন্মের পরে যদি অসুস্থতা নিয়ে আসে, সেক্ষেত্রেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। শিশু জন্মের আগে মায়ের পেটে শিশু নষ্ট হয়ে গিয়েছিল, এমনটা যদি ইতিহাস পাওয়া যায়, যে শিশুটা বা যেই রোগীটা আমার কাছে আসে, মানে ওষুধের জন্য আইছে বা রোগের চিকিৎসার জন্য আইছে, এই বাচ্চাটি জন্মের পূর্বে, এই লোকটি জন্মের পূর্বে তার মায়ের গর্ভে অনেক বাচ্চা নষ্ট হয়েছে, এমন ইতিহাস যদি থাকে, তাহলে এই রোগীর জন্য আমরা কি করব? হাইড্রোফোবিনামকে চিন্তা করব। সন্তান হওয়ার জন্য বিভিন্ন ঔষধ খাওয়া হয়েছিল কিনা, এরকম যদি যে সন্তানটি নিয়ে, যে রোগীটা নিয়ে আমার কাছে আইছে, এই সন্তান হওয়ার পূর্বে সন্তান হওয়ার জন্য এর মা বিভিন্ন ধরনের চিকিৎসা করেছে, বিভিন্ন চিকিৎসার ফলাফল হিসেবে পরে এই বাচ্চাটি দুনিয়াতে এসেছে, আসার পরে তার অসুস্থতা, এরকম রোগী যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। শিশু পেটে থাকাকালীন সময়ে মা কোনো জটিল রোগে আক্রান্ত, যেটা বলা হলো। আচ্ছা, শিশুটি পেটে থাকতে মাকে বিভিন্ন ঔষধ বা ভ্যাকসিন বা ইনজেকশন দেওয়ার প্রয়োজন ছিল। শিশু যখন পেটে ছিল তখন মা অসুস্থ হইতো, হাসপাতালে যেত, বা বিভিন্ন ভ্যাকসিন, বিভিন্ন ইনজেকশন দেওয়া হইতো, প্রচুর পরিমাণে বিভিন্ন ওষুধ খাওয়া হইতো, তারপরে এই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে, পেটে থাকা অবস্থায় এগুলো হইতো। তাহলে এই শিশুটা যখন আমার কাছে কোনো রোগ নিয়ে আসবে, তখন আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। নির্দিষ্ট সময়ের 1-2 মাস আগে যদি শিশুটি জন্মগ্রহণ করে, শিশুটি যদি আকারে খুবই ছোট এবং অনেক বড় হয়, সেক্ষেত্রেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। শিশু যদি জন্মার পর কয়েকদিন বা অনেকক্ষণ পর্যন্ত প্রস্রাব পায়খানা না করে যদি কয়েকদিন পর্যন্ত প্রস্রাব পায়খানা না করে, তারপরে বিভিন্ন চিকিৎসার পরে তাদের প্রস্রাব পায়খানা হয়, এই রোগী পরবর্তী কোনো রোগে আক্রান্ত হলে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। এরকম হাইড্রোফোবিনামের আরো অনেক কথা আছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। হাইড্রোফোবিনাম অনেক লক্ষণ, এখানে 30টা লক্ষণ আমি এখানে আনছি। তবে একটা বিষয়, একটা কথা বলি, যে সমস্ত মেয়েরা মানে মাসিক হওয়ার সময় হয় নাই, 8 বছর 9 বছরে মাসিক হয়ে গেছে, তারপরে সে একটা রোগে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। প্রথমে একটু মাসিক হয়েছিল, পরের থেকে আর 6 মাস মাসিকের কোনো খবর নাই, এই রোগীর ক্ষেত্রেও আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। প্রথম মাসিকেই প্রচন্ড পেটে ব্যথা, সে পেটে ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না, এক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। প্রচুর পরিমাণ প্রথম মাসিকের আগেই অথবা মাসিক হওয়া মাত্রই প্রচুর পরিমাণ সাদা স্রাব, লিকোরিয়া, সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। এরকম হাইড্রোফোবিনাম প্রায় 40 থেকে 50টি লক্ষণ আমার এখানে লেখা আছে, সবগুলো আলোচনা করা সম্ভব না, যেহেতু কারেন্ট নাই। আমরা যতটুকু আলোচনা করলাম এটাকে ভালো করে আমরা আরো ভালোভাবে জেনে হাইড্রোফোবিনাম ব্যবহার করার জন্য চেষ্টা করব। যেহেতু মেডিসিনটি পাগলা কুকুরের লালা থেকে তৈরি হয়েছে, এটা ব্যবহার করতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট লক্ষণ ছাড়া এটা ব্যবহার করা যাবে না। আরেকটি কথা আছে, যে বাচ্চারা অত্যাধিক ভদ্র, অত্যাধিক মেধাবী, অথবা অত্যাধিক দুশ্চরিত্র, অথবা অত্যাধিক বোকা, এরকম কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামকে চিন্তা করব। এই ছিল আজকে